ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো শিশু এবং টিনেজদের ওসিডি লক্ষণ, ধরন ও সমাধান। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। ওসিডি টিনেজ বয়সে বেশি হয়ে থাকে, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে টিনেজ বয়সে এর উৎপত্তি হয় এবং পরবর্তীতে এটি আরও বিস্তার লাভ করে এবং শিশুদের ক্ষেত্রেও ঠিক একই রকম ওসিডির যে লক্ষণগুলো সেগুলো প্রকাশ পায়। আমরা জানি ওসিডির ক্ষেত্রে যেমন হচ্ছে যে তার ভিতরে অবসেশন এবং কম্পালশন থাকে এবং এই অবসেশন এবং কম্পালশনের বিভিন্ন রকমের ধরন থাকে, যেটাকে আমরা টাইপস বলি। অনেক ক্ষেত্রে যেটি হয়, অবসেশনকে বলা হয় অবসেশন ইজ এ ইন্ট্রোসিভ পারসিস্টেন্ট রিকারেন্ট থট ইমেজ অর ইম্পালসেস, অর্থাৎ তার মাথায় যে চিন্তাটি আসে সেটি হলো বিভিন্নভাবে আসে, অর্থাৎ ইমেজ আকারে আসে, যেটি হলো মনে হয় কেউ মাথায় ঢুকিয়ে দিচ্ছে এবং এটি পারসিস্টেন্টলি মাথার ভিতরে থাকে এবং এর বেসিসে যেটি হয় যে কম্পালশন, অর্থাৎ একটা তার কাজ বা বিহেভিয়ার। সো এই যে ধরনগুলো বিভিন্ন রকমের হতে পারে, যেমন আমরা বলি একটা কন্টামিনেশন ওসিডি বা হ্যান্ড ওয়াশিং, খুবই গুরুত্বপূর্ণ। এটি বেশিরভাগের ক্ষেত্রে প্রাথমিকভাবে এটি দেখা দেয়। সেখানে সে কী করে, বারবার হাত ধোয়, ওয়াশরুমে গেলে অনেক সময় লাগায়, অনেক ক্ষেত্রে তার যে ডিটারজেন্ট বা হচ্ছে যে সাবানের যে এটা বেশি লাগায়, খরচ করে। এরপর দেখা যায় যে তার ভিতরে জীবাণু দ্বারা আক্রান্ত হবে, সেজন্য সে অনেক বেশি চিন্তিত থাকে। অনেক সময় দেখা যায় যে তা অনেক কোনো কিছু হারিয়ে গিয়েছে সেটা ভাবে, কিন্তু আসলে সেটি হয়তো বা তার কাছাকাছি রয়েছে। তারা টাকা পয়সা গুনতে গেলে অনেক বেশি বারবার গুনে। অনেক ক্ষেত্রে তালা চাবি যদি আটকে যায় তখন মনে করে আবার আটকেছে কি না, আবার আসে চেক করে। তো এই ধরনের সিমটমগুলো এখানে থাকে। এরপর অনেক ক্ষেত্রে এই টিনেজ বয়সে তাদের যেটি হয় যে সেক্সুয়াল ওসিডি, যেটাকে বলা হয় যে সেক্স সংক্রান্ত বিভিন্ন রকমের অবসেশনাল থট এবং কম্পালশন বা চিন্তা, এগুলো কিন্তু তাদের ভিতর হয় এবং এই সময়টাতে বেশিরভাগই ক্ষেত্রেই দেখা যায় যে অন্য অন্য যে সিমটমগুলো পরবর্তীতে যেটি হয় সেটি এই সময় থেকেই তৈরি হয়। সো এই সময়টা সেক্সুয়াল ওসিডি অনেকের ক্ষেত্রে হয়, তবে রিলিজিয়াস ওসিডির যেটি বলা হয় সেক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে একটু পরে হয়, তবে অনেক ক্ষেত্রে আগেও হয়। আমি দেখেছি যে 3 এবং বা 4-এ পড়ে, আজকেই আমার যে একজন ক্লায়েন্ট ছিল, তার সে যখন 3 এবং 4-এ পড়ে তখন তার ভিতরে ওসিডিতে গ্রো করেছে, বিভিন্ন রকমের ধর্মই সংক্রান্ত যে চিন্তা ভাবনা সেটি তার ভিতরে গ্রো করেছিল। ওই সময়টায় সে মনে করতো যে আমি হয়তো পবিত্র ধর্মগ্রন্থকে মানে অপবিত্র করে ফেলছি, অথবা হচ্ছে যে যেই জায়গাতে সে ওই ধর্মগ্রন্থ থাকতো সেখানে সে যেত না। সে যখন হচ্ছে যে উজু করে নামাজ পড়তে যাবে তখন মনে করে সে হয়তো তার যে এই যে জায়নামাজ সেটিকে সে অপবিত্র করে ফেলছে। সো যখন উজু করতে যায় তখন আবার মনে করে যে আমি মনে হয় কোনো কিছু ভুল করে ফেললাম। সো এই ধরনের চিন্তাভাবনা তার অনেক কাজ হয় এবং যেটা অনেক ক্ষেত্রে রিলিজিয়াস ওসিডির ভিতরে পড়ে। এছাড়াও অনেকের সেক্সুয়াল যে ওসিডি আর কথা বলা হয় যে এই সময়টা মনে হয় যে আমার খুব কাছের যিনি তিনি হয়তো বা উলঙ্গ হয়ে আমার সামনে আসবে, অথবা সেক্স সম্পর্কে বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা হয়, হয়তো আমি সেক্স কখনই করতে পারবো না, বা তাদের মনে করে যে তারা এই যে হাজব্যান্ড এবং ওয়াইফ যখন একই ঘরে থাকে তখন হয়তো এই অ্যাক্টিভিটিগুলো করে। হ্যাঁ, তো তারা যদি এইরকম অ্যাক্টিভিটি করে তার তো তার খারাপ কিছু হয়ে যাবে, এই ধরনের বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা তাদের ভিতরে কাজ করে। সো মোটামুটি এই যে বিষয়গুলো বড়দের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একই ঘটনাগুলো হয় এবং প্রত্যেকটা ঘটনা যেটি দেখা যাবে সেটি হলো তাদের ভিতরে প্রচুর অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা থাকে এবং এই উদ্বিগ্নতাগুলো অনেক ক্ষেত্রে এই যে বাচ্চাদের ক্ষেত্রে যেটি হয় আমি দেখেছি যে তাদের অতীতে যখন যখন ছোট থাকে সেখান থেকে সে বড় হয়, যে এই বড় হওয়ার ওয়েটা ভালো থাকে না, আমরা বলি ইনজাকশন, অর্থাৎ কিছু কিছু জিনিস সে না 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 এগুলো শোনে, হয়তো বা তুমি বড় না, তুমি এখন এটা পারবে না, বা এই যে রিলিজিয়াস ওসিডি যার হয়েছে তার কাছ থেকে যেটা হয় অনেক ক্ষেত্রে তারা বলে যে এটা ধর্মগ্রন্থ, এটাকে খুব পবিত্র, এটাকে খুব ভালোভাবে ভালো জায়গাতে রাখতে হবে, এটা ধরলে আগে উজু করে নিতে হবে, এরকম বিভিন্ন জিনিসের গুরুত্ব দেয়, যেটি হলো পরবর্তীতে তারা এত মানে গভীরভাবে নেয়, যেটি হলো যে এই ধরনের পেশেন্ট অনেক বছর হয়ে যায়, হয়তো বা যে যখন 3 বা 4-এ পড়ে, অর্থাৎ 8 বা 9 বছর যখন তার বয়স, এই জিনিসটা মাথায় ঢুকে গেছে বা ওই সময় চিন্তা হতো তার বয়স এখন 25 বা 28, সে এখনও কিন্তু ওই প্রবলেমটা সে ফিল করে। সো এই জায়গাটাতে যেমন এটা বাবা মায়ের একটা গুরুত্বপূর্ণ যে যে জিনিসটা যতটুকু গুরুত্ব সেটিকে সেভাবে অতিরিক্ত ভয় না দেখানো,
এটা ইম্পর্টেন্ট। অনেকের ক্ষেত্রে হয় বাবা মারা কী করে যে দেখা যায় যে বিভিন্ন জিনিস নিয়ে ভয় দেখিয়ে ফেলে যে এটা এরকম, এটা তো এটাকে গুরুত্ব দেওয়া দরকার, এটা কিন্তু ভয়ানের ব্যাপার। তো এই যে বিষয়টা যখন বাবা মার কাছ থেকে শুনে একটা সময় কিন্তু এটা তার প্রবলেম হিসেবে হয়। এখন এটা মেইন জিনিস। এছাড়া যে ধরন অন্যান্য যে অ্যাডাল্টদের যে ক্ষেত্রে যেটা হয়, যেমন হয়তো বা তাদেরকে কি হয় যে তাদের জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর থাকতে পারে, বায়োলজিক্যাল ফ্যাক্টর থাকতে পারে, যেটা আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিটারের কারণে আমরা বলি তার শিক্ষণ তত্ত্ব অথবা লার্নড বিহেভিয়ার, সে কীভাবে শিখেছে কোন জিনিসটা, এটা একটু আগে বললাম, তার মাধ্যমে হতে পারে। অনেকের ক্ষেত্রে সাইকোট্রমাটোলজি বা পিটিএসডি থাকলে বা অন্যান্য যে মানসিক রোগগুলো থাকলে সেক্ষেত্রেও কিন্তু তার এই ওসিডির সিমটমগুলো আসতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে হয়তো বা কোনো একটা কারণে সে ভয় পেয়েছে, সেই ভয়টাই তার কনভার্ট হয়ে ওসিডিতে বা সূচিবায়ুতে রূপান্তরিত হয়েছে। এখন তার চিকিৎসা পদ্ধতি, এখন বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি আর বড়দের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য না, মোটামুটি সেম জিনিসটাই থাকে। তবে আমরা যারা চিকিৎসাটি দিয়ে থাকি তাদের একটু মানে চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয়, অর্থাৎ ওই বাচ্চাটাকে বোঝা এবং সাথে সাথে তাকে জায়গা থেকে এই যে ওসিডির যে সিমটমগুলো সেগুলো আইডেন্টিফাই করা, আমরা যেটা বলি প্রিসিপিটিং ফ্যাক্টর, প্রিডিসপোজিং ফ্যাক্টর, এবং কোন কোন জায়গাগুলোতে মেইনটেইন করছে এই প্রবলেমগুলো সেগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো বা বাচ্চার কাছ থেকে ইনফরমেশন না নিলেও বাবা মার কাছ থেকে নিতে হয়, কারণ বাচ্চা হয়তো বা খুব বেশি দিতে পারে না, বা টিনেজ বয়সে যদি তার বয়স হয় 10 বা 12 বছর, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু ফুলি কিন্তু ইনফরমেশনটা পারে না, কারণ হয়তো বা তার ভিতর বিভিন্ন রকম অ্যাংজাইটি কাজ করে। সো এটা কিন্তু একটা প্রবলেম বা একটা চ্যালেঞ্জ আমাদের নিতে হয়। এবং এছাড়াও যে জিনিসটি সবচেয়ে ভালো কাজ করে আমি আমার ক্ষেত্রে দেখেছি যে তাদের যদি মেডিটেশন করানো হয় বা রিল্যাক্সেশন এক্সারসাইজ করানো হয় খুব ভালো ফিল করে এই সময়টাতে। এছাড়াও তাদের কথাগুলো, ওই যে মনের যে ভয় যে জায়গাটা তৈরি হয়েছিল সেটা কাউন্সেলিংয়ের মাধ্যমে আস্তে আস্তে কমিয়ে নিয়ে এসে তার সাইকোথেরাপিটিক বিভিন্ন যে টেকনিক রয়েছে অর্থাৎ ইআরপি থেরাপি খুব ভালো কাজ করে। এছাড়া তাদের ভিতরে যে কগনিটিভ রিস্ট্রাকচারিং, অর্থাৎ সে যে চিন্তাটা করছে এটাকে আবার কিভাবে রিস্ট্রাকচার করা যায়, কিভাবে এটা অন্যভাবে ভাবা যায়, বা আমরা যেটা বলি যে তার থট চ্যালেঞ্জিং, হ্যাঁ, এই জিনিসগুলো তাদের জন্য খুবই ভালো কাজ করে। অনেক ক্ষেত্রে আপনারা যদি মোটামুটি আমার চ্যানেলটি লক্ষ্য করেন বেশ কিছু ভিডিও এর উপরে আছে, তারপরে যদি কোনো ভিডিও দরকার হয় আপনারা বলবেন, এবং আমি বলবো যে আপনার শিশুর যদি এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনালের কাছে নিয়ে যাবেন, নিজের চেষ্টা না করে, বরং এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, অর্থাৎ ওই বাচ্চার ব্রেনের ভিতরে নিউরনের সমস্যার কারণে কিন্তু এটি হচ্ছে। সুতরাং এটা নিজে চেষ্টা করে বা বাবা মা নিজে চেষ্টা করে এটাকে কমানো সম্ভব না। বা আপনি যদি বলেন যে এটা এরকম প্রবলেম, এটা তুমি এরকম চিন্তা করো না, সেটা কিন্তু তার জন্য একটা আলাদা একটা সমস্যা তৈরি করবে, তার একটা প্রেশার, একটা অ্যাংজাইটি কাজ করবে। সো একজন প্রফেশনালের কাছে যাওয়া সবচেয়ে একটা ভালো অপশন, ভালো চয়েস। আর আপনারা যারা আপনাদের সন্তানদের নিয়ে আসেন, আমাদের যে চ্যালেঞ্জের জায়গা যেটা হয় যে অনেক ক্ষেত্রে আপনাদের কনফ্লিক্ট, আপনাদের যে থাকে না যে কাপলদের ভিতরে রিলেশনশিপটা কীরকম, বা সে যে এনভায়রনমেন্টে থাকে তার ফ্যামিলি এনভায়রনমেন্টটা কীরকম, এই জিনিসগুলো কিন্তু আমাদের গুরুত্ব দিতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে বাবা মাদের কিন্তু সেশনে এসে তাদেরকেও এই যে কাউন্সেলিং নিতে হয়, এবং সাথে সাথে কিছু থেরাপিউটিক টেকনিক তাদের শিখতে হয়। তাদের বাচ্চা যখন ওই ধরনের আচরণ করে তখন তারা এইভাবে তারা রেসপন্সটা করবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, আর ট্রিটমেন্টটা এইভাবেই হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমি বলবো সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো রকমের রিকোয়েস্ট ভিডিও থাকলে আমাকে রিকোয়েস্ট করবেন। আসসালামু আলাইকুম।